This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH তাই 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে? নাম উঠেছে কার? তার নাম মমতা ব্যানার্জি। কেন 2021-এ নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে। প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন মাননীয় জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে। কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি, একইভাবে বিজেপির লোক বলে। কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন, 5 লক্ষ টাকা ফাইন করেন। এই মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে। এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না, তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক্স সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করলো গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, সংবিধান মেনে। তাদেরকে আমি স্যালুট জানাই। সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমি কথা বাড়াবো না। আমি গর্বিত, আমি ভারতীয়, আমি গর্বিত। আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমি গর্বিত প্রাপ্ত বসু যখন বলছিলেন বিধানসভায় 3রা সেপ্টেম্বর 71 সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের। আর এখানে আর্মির যে 1 সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা, তার সঙ্গে 71-এ পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনকে তুলনা করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্য বসু নয়, এর নাম এখন ভৃত্য বসু। আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত। আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। আর্মির জন্য বলতে গিয়ে, লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত। আমি ভারতীয়, আমার আর্মি আমার জান, আমার প্রাণ, আমার মান, আমার স্থান। ভারতীয় আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ফোর্ট উইলিয়াম জিন্দাবাদ, ইস্টার্ন কমান্ড জিন্দাবাদ, ভারতীয় আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান। আমরা সরাসরি নজর রাখছিলাম মেয়র রোডের দিকে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে একদিকে উত্তাল হয়ে উঠেছে রাজপথ, বিক্ষোভের ঢেউ। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি একাধিক বার্তা তিনি দিয়েছেন। আত্রেই আর একের পর এক যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী আপনাদের আমরা দেখাচ্ছিলাম, আপনারা শুনলেন। কারণ সেনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই এখানে কর্মসূচি করার জন্য আবেদন করা হয়, যা আদালত পর্যন্ত যায়। আদালতের শর্ত দিয়ে এই কর্মসূচি অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা আয়োজন করেন, যেখানে বলে দেওয়া হয়েছিল যে কোনো বিজেপি নেতা থাকতে পারবেন না। তো একেবারে বক্তৃতার শুরুতেই
শুভেন্দু অধিকারী বলেন যে তিনি বিরোধী দলনেতা হিসেবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তার বক্তব্য। আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের যে ছবি, বিভিন্ন টুকরো টুকরো ছবি আমরা দেখাচ্ছি। 50,000 শূন্য পদে নিয়োগ করা হোক, 2022 সালে তারা পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, অথচ এখনো তারা চাকরি পাননি। ধর্মতলা থেকে মেট্রো স্টেশন হয়ে বিক্ষোভকারীদের তারা ছুটতে থাকেন, তারা পুলিশও তারা করে তাদের। দৌড়ে বিধানসভার গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা এবং সেখানেই তারা বসে পড়েন। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে একে একে প্রিজন ভ্যানে তোলে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ, পুলিশের পা ধরে কান্নাকাটিও করেন চাকরি প্রার্থীরা। ডিসি সেন্ট্রাল তাকেও দেখা যায়, দেখুন ডিসি সেন্ট্রাল তিনি নিজে টেনে হিঁচড়ে তুলছেন আন্দোলনকারীদের, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। পুলিশের পা ধরে তিনি কিন্তু আর্জি জানাচ্ছেন, তাদেরকে আন্দোলন করতে দেওয়া হোক, তারা কিন্তু চাকরি চায় এই দাবি জানাচ্ছেন একজন চাকরি প্রার্থী। 2022 সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে, তার কারণ যে সংখ্যক পুলিশ এখানে রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসছেন। আমি দেখাবো ছবিটা যে পর চাকরি প্রার্থীরা তারা কিন্তু রানী রাসমণি রোডের দিকে আছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ক্রমাগত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে আবারও 2022-এর টেট উত্তীর্ণরা কিন্তু দৌড়ে চলেছেন একেবারে বলা চলে। অতি সত্ত্বর যাতে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা এই জ্বালার থেকে মুক্তি পেতে পারি, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি স্যার। এই চাকরি প্রার্থীরা একেবারে ধর্মতলা থেকে বেরিয়ে ইডেন গার্ডেন্স হয়ে যে রাস্তা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছে সেই দিকে কিন্তু ছুটে চলেছেন এবং হাতে জাতীয় পতাকা রয়েছে, 2022-এ টেট পরীক্ষা নিয়েছে, কিন্তু এত নির্লজ্জ সরকার আমাদেরকে মাঠে মারছে, এখন কোনো নিয়োগ করেনি, আমাদেরকে প্রায় দীর্ঘ 3 বছর আগে দিয়েছে। সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, পশ্চিমবঙ্গে সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? পুলিশ পিছনে ছুটছে, পুলিশ পিছনে ছুটছে, কোনোভাবে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমাদের 50,000 নিয়োগ চাই, 50,000 শূন্য পদে নিয়োগ চাই। 22 আমরা প্রাথমিক টেট, আবার দৌড়, আবার বিধানসভার উদ্দেশ্যে দৌড়, কোনোভাবেই কিন্তু পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। আমি দেবব্রতকে বলবো যে ছবিটা দেখানো যায় যাতে তারা কিন্তু বিধানসভার একেবারে সামনে পৌঁছে গেছেন। পুলিশ কিন্তু অনেককে ডিটেইন করার চেষ্টা করছে। আমরা সব ঠিক আছে স্যার। আমরা 3 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। আজকে আমাদের ইন্টারভিউ নোটিশ দাবিতে আমরা সব জায়গায় গেছি, আর আমাদের পুলিশ এমন তুলে নিয়ে যাচ্ছে। কেন পুলিশ তুলবে? পুলিশ একদিকে তারা চলে এসে কিন্তু বিধানসভার সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে প্রশাসন বারবার মিথ্যা দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল, প্রশাসনকে বাধা দিয়ে আমরা বিধানসভার সামনে এসে উপস্থিত করেছি। প্রাথমিক শিক্ষক না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এখানে উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা পরীক্ষার 3 বছর থেকে আমরা বঞ্চিত, আমরা চাই আমাদের নিয়োগ, নোটিফিকেশন নিয়োগ আমাদের এখনই দিতে হবে, এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত, আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। পর্ষদ সভাপতি আমাদের বলেছে 50,000 ভ্যাকান্সি, সেটা আমাদের শুধু বুকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আমরা বাস্তবে তার রূপ পাচ্ছি না। এই জীবনে কোনো মানে হয় না, আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন রাখা 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এখনো অবধি কোনো নোটিশ দেয়নি। আর কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রক্ষা দেখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ এই মুহূর্তে, পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে এসেছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন। কেন যাবো আমরা? 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন যাবো আমরা? আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না।
আমরা 5 বছর পর টেট দিতে পেরেছি। আমাদের এইভাবে টেনে হিচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে তুলছে। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছেন। পুলিশের গাড়ির সামনে চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন। আমি দেখাবো দেবব্রতকে পুলিশের গাড়ির সামনে আমি দেবব্রতকে বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ করতে হবে। 3 বছর ধরে বসে রয়েছে আজকে, তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে, আমরা এই অপমান সইব না। আজকে 5 বছরের বঞ্চনা, এই বেকারত্বের জ্বালা আমাদের সহ্য হচ্ছে না। আমাদের নিয়োগ দিক, নতুন গুলি করুক, এই জীবন আমাদের আর চলছে না, সত্যি চলছে। বিধানসভার সামনে উত্তাল পরিস্থিতি পুলিশের তরফ থেকে। দেখো প্রিজন ভ্যানেরও কিন্তু খুব বেশি অবস্থা নেই, একটা প্রিজন ভ্যান তাতে কিন্তু তোলা হচ্ছে। 7 বছর ধরে আমরা বঞ্চিত, আমরা পুলিশের লাঠি পেটাকে আর পাচ্ছি না। পা ধরে নিচ্ছেন তারা পুলিশের পা পর্যন্ত ধরে নিচ্ছেন। প্রায় 2017 সালে টেট হয়েছিল, তারপরে আবার 2022 সালে টেট হয়। পুলিশের পা ধরে নিচ্ছেন। পুলিশের পা ধরে কিন্তু তারা বলছেন যে নিয়োগ দিতে হবে। পুলিশের পা ধরে নিয়োগের দাবি। হবু শিক্ষকরা উত্তাল পরিস্থিতি বিধানসভার গেটের সামনে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়ছেন। হবু শিক্ষকরা ছবিটা পুলিশের এই সরকার আমাদের ধরে নিয়ে যাচ্ছে, সেখানে পুলিশের চাকরি দেওয়ার কথা, যেখানে আজই করে এখনো দাবি মহিলাদের কোনো দাবি পাইনি, সেখানে আমাদেরকে এইভাবে কিন্তু চ্যাংদোলা করে মহিলা চাকরি প্রার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা রাজপথে এসে নোটিফিকেশন চাইতে আমাদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তারা হিজড়া করছে। আমরা কেবল করেছি আমরা পাস করে ভুল করেছি। আমরা পুলিশের তরফ থেকে এভাবেই চ্যাংদোলা করে একের পর এক চাকরি প্রার্থীকে আটক করে তোলা হচ্ছে এবং বিধানসভার গেটের সামনে ছবি এটা। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে মডেল দেখেছেন। যুব সমাজ এখানে রাস্তায় নামলে কি হতে পারে বুঝতেই পারছেন। গতকাল জলপাইগুড়িতে সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কি বলেছিলেন তারা শোনাই আপনাদের। কি করছেন উনি? একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজকে কাজকলা দেখিয়ে ছাড়ছেন। দেখেছেন শ্রীলঙ্কা মডেল দেখেছেন, বাংলাদেশ মডেল দেখেছেন, কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? সেক্ষেত্রে বুঝতে পারছেন না, উনি শুধু যুব সমাজকে নিয়ে খেলা করছেন। আমরা কিন্তু যুব সমাজ নই, আমরা শিক্ষিত যুব সমাজ। আমরা তো জাস্টখালি প্ল্যাকার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চেয়েছিলাম আমাদের বিষয়টা। আমরা 5 বছর থেকে বঞ্চনায় রয়েছি। এই বঞ্চনা আমরা কাকে বলবো? বাবা মাকে বলবো? বাবা মা তো চাকরি দেবে না, দিবে কে? রাজ্য সরকার শুনবেন না কেন? উনি সব কিছু শুনতে পারেন, চোরদের কথা শুনতে পারেন, আমাদের কথা শুনতে পারেন না। মূল দাবি হচ্ছে দ্রুত আমরা যে 52,000-এর মতো প্রাথমিক টেট পাস করেছি 2022 সালে, আমাদের দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে, যাতে 50,000 বিজ্ঞপ্তি দিয়ে আমাদের সবাইকে স্কুলে পাঠায়। গতকাল জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন চাকরি দিতে সরকার প্রস্তুত। একই সঙ্গে বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মামলা করে চাকরি আটকে দেওয়া হচ্ছে। ঠিক কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। টিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে। বাদবাকিও যেটা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরও 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না।
এসএসসির একাদশ আর দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন, অর্থাৎ বিচার প্রক্রিয়া এবার শুরু হবে। আমাদের সঙ্গে সুজয় পাল আমাদের প্রতিনিধি আছেন। সুজয়, কি জানা যাচ্ছে? দেখো, এসএসসির একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় অবশ্যই আলিপুরে যে সিবিআই আদালত অর্থাৎ বা নিম্ন আদালত রয়েছে, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 26 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এখানে ছিলেন, এই মামলায় রয়েছেন এসপি সিনহা, রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, এছাড়াও সেই সময় তৎকালীন শিক্ষা দপ্তরে যারা যুক্ত ছিলেন তারা, এবং উপদেষ্টা কমিটির চেয়ারম্যান যিনি ছিলেন শান্তি প্রসাদ সিনহা, তার পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য, এদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এবং যে ধারায় চার্জ গঠন হয়েছে মূলত অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ আড়াল করা, প্রতারণা, নথি জাল করা, জালিয়াতি করা ইত্যাদি। মামলার শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় তিনি দাবি করেন যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ। একই সঙ্গে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী সহ প্রত্যেকেই তারা নিজেদের নির্দোষ হিসেবে দাবি করেন, যদিও বিচারক তাদের দাবিকে উড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধেই এই ধারাগুলিতে চার্জ গঠন করেছে। এর পরবর্তী ধাপে বিচার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ এই প্রথম সিবিআই যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হলো এবং বিচার প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে। পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার চোখের অপারেশন হয়েছে। সেইখান হাসপাতাল থেকে আজকে তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আচ্ছা, বিচার প্রক্রিয়া এবার শুরু হবে, আপনারা শুনলেন, কারণ চার্জ গঠন হয়েছে। আর পার্থ চট্টোপাধ্যায়ের যেমন নাম আছে, পরেশ অধিকারীর বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরো অনেকের নাম রয়েছে। অঙ্কিতার বিরুদ্ধেও পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তার বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে। চার্জ গঠিত হয়েছে এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্যের বিরুদ্ধে। তাছাড়া কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসু, তাদের বিরুদ্ধেও চার্জ গঠন করেছে আদালত। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল সহ একাধিক ধারায় চার্জ গঠন। আর এই চার্জ গঠনের পরবর্তী প্রক্রিয়াই হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু, অর্থাৎ ট্রায়াল শুরু হওয়া। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন করলো আদালত, এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। এসএসসির একাদশ আর দ্বাদশ, সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করলো আদালত। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই বিচার প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে শুরু হতে পারে এরকম কিছু জানা যাচ্ছে? দেখো, সবেমাত্র চার্জ গঠন করা হলো, সেই নির্দেশ দিয়েছেন বিচারক। আজই তিনি নির্দেশ দিয়ে দেবেন যে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেই দিনটাও আজকেই ধার্য হবে। আজকে যিনি এই চার্জ গঠন করলেন সেই বিচারক ছিলেন বিশ্বরূপ শেঠ, যিনি মূলত আলিপুরে বিশেষ সিবিআই আদালতের বিচারক। তিনি উপস্থিত ছিলেন এবং তিনি চার্জ গঠন করলেন পার্থ চট্টোপাধ্যায় সহ প্রত্যেকের বিরুদ্ধে। এবং মোট 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্যরা রয়েছেন, তার পাশাপাশি অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী তারা রয়েছেন। অর্থাৎ সেই যে সময় দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি জালে যে কজন গ্রেপ্তার হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি আজকে উপস্থিত ছিলেন। এছাড়াও জেল থেকে এই মামলায় অন্যান্য অভিযুক্ত যারা রয়েছে তারা প্রত্যেকেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। প্রত্যেকেই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করেন, কিন্তু বিচারক জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে জানান যে সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, মূলত এসপি সিনহা যিনি উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন, এসপি সিনহাকে পার্থ চট্টোপাধ্যায় সেই সময় নিয়ে এসেছিলেন। বিচারক সেই কথা বা সেই বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে দুর্নীতি যখন হয়েছিল সেটা পরিকল্পনা করেই যে হয়েছিল। যে অভিযোগ সিবিআই এনেছে তার প্রাথমিক সত্যতা মিলেছে, তার যে কারণে প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন হলো। পার্থ চট্টোপাধ্যায় ডিসচার্জ অর্থাৎ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, কিন্তু মামলা থেকে অব্যাহতির আবেদনে সাড়া দেয়নি আদালত, এবং সেই কারণেই প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগে ইডির মামলায় তুমি সঙ্গে থাকো, আমরা বিজেপি প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন যে চার্জ গঠন করলো আদালত, এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, আপনার প্রতিক্রিয়া? চার্জ থাকলে তো চার্জ গঠন করতেই হবে, আর চার্জ গঠন হলে পরে শুনানিও হবে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং এই বিচার প্রক্রিয়ার ফলেতে যা হওয়ার, যদি সত্যি চাকরি বিক্রির দোকানের মাথা যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তারা হয়ে থাকে, তাহলে তাদের শাস্তি পেতে হবে। এটাই তো ভারতবর্ষের আইন। তো সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। অনেকেই প্রশ্ন করেছিলেন সেটিং নাকি হয়ে গেছে, দিদি আর মোদির নাকি সেটিং হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে, এখন যারা সেই কথা বলছিলেন তারা কেন বলছেন না যে এত চার্জ গঠন কেন করা হচ্ছে, কেন দিদি আর মোদি সেটিং করছেন না। এখন তো সে কথা তাদের বলা উচিত। দেখুন,
আর্থিক তদন্তের সময় লাগে এবং আর্থিক তদন্ত ঠিক পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো হয়, কিন্তু শেষ পর্যন্ত তথ্য প্রমাণের সাপেক্ষে এটা চূড়ান্ত জায়গায় পৌঁছায় এবং তার ব্যবস্থা গ্রহণ হয়, সেই প্রক্রিয়ায় চলছে। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এসএসসির একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে চার্জ গঠন। পার্থ ছাড়াও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, তাদের বিরুদ্ধেও চার্জ গঠন। চার্জ গঠিত হলো এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্যদের বিরুদ্ধে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসুর বিরুদ্ধেও চার্জ গঠন করেছে আদালত। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল, একাধিক ধারায় চার্জ গঠন। আদালতে ফের নির্দোষ দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। অপরদিকে সুবীরেশ কল্যাণের ঘাড়ে দায় ঠেলার একটা চেষ্টা চালিয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনি কল্যাণময় সুবীরেশদের পদে বসিয়েছিলেন, পাল্টা বলেছেন বিচারপতি। আরো একবার জানাই আপনাদেরকে, আদালতে আরো একবার নিজেকে নির্দোষের দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। সুবীরেশ কল্যাণের ঘাড়েই দায় ঠেলার চেষ্টা চালিয়েছেন তিনি। আপনি কল্যাণময় সুবীরেশদের পদে বসিয়েছিলেন, পাল্টা বলেছেন বিচারক। দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে জানালেন বিচারক, আর এরপরেই শুরু হবে বিচার প্রক্রিয়া। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হলো, অর্থাৎ যে প্রক্রিয়া, এরপরে বিচার প্রক্রিয়া শুরু। আর তাছাড়া অনেকেরই নাম আছে এই যাদের বিরুদ্ধে আদালত এই চার্জ গঠন করেছে, তার মধ্যে খুব উল্লেখযোগ্য বিচারকের মন্তব্য। চার্জ যে গঠন হয়েছে সেক্ষেত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের জানায়। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। সুজন বাবু, অবশেষে চার্জ গঠন হলো, এবার বিচার প্রক্রিয়া শুরু, কি বলবেন? এই যে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, কল্যাণ, এই সমস্ত দুনিয়ার দুর্নীতিবাজরা এক হয়েছে এবং তাদের মাথায় দুর্নীতির পিসি, একেবারে পিসির নেতৃত্বে হোল বাহিনী, দুর্নীতির রমরম। আমি বলছি তো কতবার বলা হয়েছে, মানুষ তো জানে, পরীক্ষার্থীরা বলেছে, মানুষ বলেছে, আমি সহ আমরা একাধিকবার বিধানসভায় বলেছি, আমার চিঠিগুলো দেখবেন। মুখ্যমন্ত্রী সব জেনে বুঝে হজম করেছেন, কেননা 25-75 কালীঘাটে আসছে। আমার মনে হয় চার্জ যেহেতু গঠন হয়েছে, প্রাইমা ফেসি অ্যাকিউজড, এখন বিচারের প্রক্রিয়া, এখন সমস্ত সাক্ষীদের ডাকা হবে। তৃণমূলের যাবতীয় এমএলএদের সাক্ষী ডাকুক, তাদের সাক্ষী ডেকে বলুক তোমরা কে কত টাকা দিয়েছো আর তার বিনিময়ে তোমরা কি পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে দিয়েছো কেন, আর যদি দিয়ে থাকো তাহলে পাইনি কেন। আপনি দেখবেন সব বেরিয়ে যাবে। কালীঘাটের যত বড় ওপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত, এটা অর্গানাইজড ক্রাইম, পরিকল্পিত একটা দুর্নীতি, প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি। যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বন্দোবস্ত, এটা ব্যতিক্রমী দুর্নীতিরা, এ সবার সারা জীবনের জন্য জেলে পচে থাকা উচিত। ধন্যবাদ সুজন বাবু প্রতিক্রিয়ার জন্য। কলকাতা হাইকোর্টের প্রশ্নবাণের সামনে এবারে মুখ্য সচিব। অর্থ বরাদ্দ না হওয়ায় আদালতে বহু কাজ আটকে। কবে অর্থ বরাদ্দ হবে, কবে কাজ শুরু জানতে চাইল হাইকোর্ট। সিসিটিভি বসানোর কাজ 2024 থেকে আটকে। আর কত সময় লাগবে, মুখ্য সচিবকে প্রশ্ন বিচারকের। মুখ্য সচিবকে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ। আগামীকালের মধ্যে যাবতীয় উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।